আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে যে বিষয়টি আমরা সবাই জানি সেটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু দেশের বাইরে আত্মগোপনে চলে গিয়েছেন কিংবা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এর পেছনে নানাবিধ কারণ রয়েছে। যেমন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই প্রেক্ষাপটের যেমন একটি বিষয়বস্তু রয়েছে, একইভাবে আওয়ামী লীগের শাসনামলে ব্যাপক দুর্নীতি লুটপাটের একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি। এদিকে প্রাণ নাশের যে বিষয়, সেটিও কোনোভাবে কিন্তু পিছনে ফেলে রাখা যাবে না। সুতরাং এই বিষয়বস্তুগুলো মিলিয়ে, অর্থাৎ একটি দেশের রাজনৈতিক দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে দেশের মানুষের মধ্যে যে একটি ক্ষোভ তৈরি হয়, কিংবা দেশের বিরোধী দলের যে সকল রাজনৈতিক দলগুলো সেই সময় ছিল, সেই সকল নেতাকর্মীদের উপর যে ধরনের অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছিল, সেগুলো যখন পুনরায় আবার পতিত হওয়া সেই রাজনৈতিক দলের উপর ফিরে আসে, তখন স্বাভাবিকতই সেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হন কিংবা আত্মগোপনে চলে যেতে বাধ্য হন। এবং এই বিষয়টি আমরা যে বর্তমানে লক্ষ্য করছি তা কিন্তু নয়, বরঞ্চ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও কম ছিল সেই সময়। তখন প্রশাসনিক যে জটিলতা, সেই জটিলতাই সব থেকে বেশি ছিল। এবং বিএনপি ও জামাতের যে সকল নেতৃবৃন্দ ছিলেন বিভিন্ন মামলার ভিকটিম, তারা এভাবেই আত্মগোপনে দিন কাটিয়েছেন। যাই হোক, আমি প্রথমেই বলেছি যে বর্তমান সময়ে যে বিষয়বস্তুগুলো ঘটছে আওয়ামী লীগের আমলে এগুলো কম ছিল, এবং এই সকল বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন। তবে আওয়ামী লীগের পতন হওয়ার পর যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সেই সকল নেতৃবৃন্দ দেশে কিংবা বিদেশে যেখানেই অবস্থান করুন না কেন, তারা তাদের যে রাজনীতি রয়েছে দেশের অভ্যন্তরে, সেই রাজনীতি করার জন্য এবং আওয়ামী লীগের যে একটি ভঙ্গুর দশা সৃষ্টি হয়েছে, সেই ভঙ্গুর দশা থেকে পরিত্রাণের জন্য তৃণমূলের নেতৃবৃন্দকে যৌথ করার এবং তাদেরকে একত্রিত করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটি বাস্তবে রূপ দেওয়ার জন্য ভার্চুয়ালি তারা যুক্ত হতেন বিভিন্ন মিটিংয়ে। এবং বিভিন্ন সাংগঠনিক ইউনিট যেগুলো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, সে সকল সাংগঠনিক ইউনিটে তারা নানা উপায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দিতেন এবং নেতাকর্মীদের মনোবল শক্ত করার জন্য আহ্বান করতেন। তবে এই বিষয়বস্তুগুলো যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করত, ঠিক একইভাবে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কিন্তু বিভেদ সৃষ্টি করত বা ফাটল তৈরি করত। এবং এই ফাটলগুলো তৈরি করার পেছনে ছিল যারা নিরীহ আওয়ামী লীগের ছিলেন, অথবা যারা কোনো প্রকার দুর্নীতি করেননি, দলকে ভালোবেসে রাজনীতি করেছেন, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, সেই নেতাকর্মীরা কোনোভাবেই কিন্তু করাপ্ট বা দুর্নীতিবাজ নেতৃবৃন্দদের মেনে নিতে চাইতেন না, বা তাদেরকে যখন ভার্চুয়ালি সেই সকল মিটিং এর আমন্ত্রণ দেওয়া হতো এবং তারা এসে বিভিন্ন ধরনের কথা বলতেন, সেই সকল বিষয়বস্তু কিন্তু তৃণমূলের সেই সাধারণ নেতাকর্মী যারা ছিলেন তারা সহ্য করতে পারতেন না। তবে এই বিষয়টির জটিলতাও কিন্তু কেটে গেছে যখন আওয়ামী লীগের বর্তমান দায়িত্বরত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ 10 মাস পর বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব পুনরায় কাঁধে তুলে নিলেন। উনি দীর্ঘ 10 মাস কিন্তু অনেকটাই আন্ডারগ্রাউন্ডে ছিলেন। উনাকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা হয়নি বা উনি কোনো গণমাধ্যমেও আসেননি। সেই সময়ে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন, তারা তাদের যে একটি রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে প্রতিফলিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু ওবায়দুল কাদের যখন জনসম্মুখে চলে আসলেন ভার্চুয়ালি, তখন থেকে কিন্তু এই বিষয়টি আর লক্ষ্য করা যায়নি। এবং আওয়ামী লীগের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের বিষয়টি কিন্তু অনেকটা সুসংগঠিত হতে শুরু করে। আমি এখানে ওবায়দুল কাদেরের কথাটি বললাম কারণ সম্প্রতি ওবায়দুল কাদের ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে কিন্তু একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন, এবং সেই সকল সাক্ষাৎকারে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন এবং সেই সকল প্রশ্নের উত্তরও ওবায়দুল কাদের দিচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, উনার সাথে প্রধান উপদেষ্টার যে মিটিং হলো, সেই মিটিংয়ে লন্ডনে বেশ কিছু সিদ্ধান্তের কথা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনার ধূম্রজার বাংলাদেশে তৈরি হয়ে আছে। তবে তাদের এই বৈঠকের ফলে আমরা লক্ষ্য করেছি যে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই বিষয়ে ওবায়দুল কাদের যখন G24 যে একটি মিডিয়া রয়েছে সেই মিডিয়ায় সাক্ষাৎকারে আসেন, তখন তাকে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন যে জামাত এবং এনসিপি কিন্তু এই যে বিষয়টি অর্থাৎ এই বৈঠকের বিষয়ে তারা বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে জাতীয় নির্বাচন, এবং সেই জাতীয় নির্বাচনকে নিয়ে বিদেশের মাটিতে বৈঠক আসলে কোনোভাবেই কাম্য নয় বা এটি সমীচীন নয়। এবং সেখানে বসে নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের তারিখ ঘোষণা করাও জামাত কিংবা এনসিপির অর্থাৎ ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল তারা কোনোভাবেই সেই বিষয়টি মেনে নেবে না। এটিকে জাতীয় সিদ্ধান্ত হিসেবে তারা ধরে নিয়েছে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়টি হবে বলেও তারা গণমাধ্যমে বলেছে। ওবায়দুল কাদের এই বিষয়টি স্পষ্ট করেন এবং স্পষ্ট করার পাশাপাশি যখন গণমাধ্যম কর্মী ওনাকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগের এখানে কি অবস্থান, তখন তিনি বলেন যে আওয়ামী লীগ তাদের নিজস্ব যে যুদ্ধক্ষেত্র রয়েছে, নিজস্ব যে রণকৌশল রয়েছে, সেই রণকৌশল নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কোনো গ্রহণযোগ্যতা হবে না। তাহলে কি ওবায়দুল কাদের এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে যে রণকৌশলের কথা বললেন বা তাদের যে একটি যুদ্ধ কৌশলের কথা বললেন, সেই যুদ্ধ কৌশল থেকে কি তারা দেশে আন্দোলন করার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, এই বিষয়টি প্রশ্ন উঠে যায়। এবং এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে, সেগুলো কি বাস্তবে প্রতিফলিত হবে কিনা, অর্থাৎ আওয়ামী লীগ কোনোভাবে ভারতের সহযোগিতায় বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতিতে ফিরবে কিনা, অথবা ওবায়দুল কাদের যে বিষয়টি বললেন যে আওয়ামী লীগের নির্দিষ্ট রণকৌশল রয়েছে, নির্দিষ্ট স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজির মাধ্যমে নির্বাচনের যে বিষয়টি সেই বিষয়টিতে আওয়ামী লীগ হস্তক্ষেপ করবে। তাহলে এই রণকৌশল বলতে আন্দোলনের কথা যদি বুঝিয়ে থাকেন ওবায়দুল কাদের, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের পূর্বে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে ব্যাপক আন্দোলন গড়ে তোলার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আসলে আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অভ্যন্তরের যে রাজনীতি সেই রাজনীতিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং যেভাবে বলা হলো যে দেশের জনগণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মেনে নেবে না, এটি কি আসলেই দেশের জনগণ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায় কিনা, এটিও বাস্তবিকভাবে প্রতিফলিত হওয়ার কিন্তু একটি বিষয় রয়েছে এখানে। এখন জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়, তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, কিংবা দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধাই বা কেন দিবেন? এই সকল বিষয়বস্তু নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে এবং প্রশ্নগুলো কিন্তু উত্তর সাপেক্ষে অনেক জটিলতার সৃষ্টি করেছে।